কেউ দেখতে পাচ্ছ? তোমায় গান শোনাবো ওগো, দেখতে পাচ্ছ কেউ? থ্যাংক ইউ। আজকে আমার এই লাইভ ভিডিও যার জন্যে আসা, ভাই হামিম হোসেন মণ্ডল, ওর জন্য এই লাইভ ভিডিওতে আসা। অনুভূতির কথায় পত্রিকার সম্পাদক এবং সমস্তটাই পরিচালনা করছে হামিম হোসেন মণ্ডল। ভাই বারবার রিকোয়েস্ট করেছিল যে দিদি তোমাকে আসতেই হবে লাইভে, তো এলাম। ওকে আমার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আগামী দিন ওর পথ আরও অনেক অনেক দূর অতিক্রম করুক। তো আজকে শুরুতেই কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে আর কবিগুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কিছু কথা। থ্যাংক ইউ রফিকদা বারবার বলেছিল মিলি তুমি লাইভে এসো, অনেক দিন ধরে বলছিল লাইভে আসার জন্য, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। এই ভাইয়ের জন্যই সব কিছু সম্ভব হলো। হামিম ভাই, তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। না, আমি গান নিয়ে নয়, কবিতা নিয়ে তোমাদের সবার সামনে হাজির। আমি শুধু এই গানটা নিবেদন করলাম কবিগুরুকে, তার চরণে শ্রদ্ধা প্রণাম জানিয়ে। যেহেতু গতকাল কবিগুরুর জন্মদিন ছিল, সেজন্য কবিগুরুর জন্মদিনে আমি প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের কবিতার পথ চলা। অপুদা তুমি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ অপুদা। হামিমকে অসংখ্য ধন্যবাদ। হামিমের জন্যই আমার আজকে প্রথম লাইভে আসা। আর রফিকদা বারবার বলেছিল যে মিলি তোমাকে লাইভে আসতেই হবে। আমাকে যবে থেকে লকডাউন শুরু হয়েছে তবে থেকে রফিকদা আমাকে ফোন করে যাচ্ছে, মিলি একদিন লাইভে এসো। অপুদা বাংলাদেশ থেকে দেখছো, সুদূর বাংলাদেশ থেকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রায় সময় তোমার সঙ্গে মাঝে মাঝে কথা হয়, জানি একদিন দুই কাঁটাতার এক হয়ে একদিন দেখা হবেই আমাদের সঙ্গে। তো আজকে এই যে পরিস্থিতিতে আমরা চলছি এখন, সেই পরিস্থিতি থেকে একটু বেরিয়ে আসার জন্য একটু পজিটিভ থিঙ্কিং করে কিছু কবিতা, আবার পথে নামতে হবে। একদিন সবাই পথে নামব, আবার আমরা পথে নামব। ইচ্ছে আশায় জ্বলছে আগুন, আবার পৃথিবী মুক্ত হবে। দিন জানা নেই, তবুও আমরা সবাই জানি
বন্ধ দরজা সকলে খুলে হাতের সাথে হাত মেলাবো। ভয় পাবো না, ভয় পাবো না বিদেশ থেকে ঘরে ফেরা আমার ভাইকে ছুতে। ভয় পাবো না মায়ের বুকে মাথা রাখতে। ভয় পাবো না প্রেমিকার ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে। একদিন সেই ভোর আসবেই, আসতেই হবে সেই ভোরকে। বসন্তে না হয় গ্রীষ্মে আসবে, গ্রীষ্মে না হয় বর্ষাতে আসবে, তবু আমি হলপ করে বলেই দিচ্ছি আসবেই, সেই ভোর আসবে। হঠাৎ করেই জীবাণু যেমন জাল ফেলেছে পৃথিবীর বুকে, কাঁদিয়ে দিল, হারিয়ে দিল, মেরে ফেলে চোখের দিকে আঙুল তুলে ভয় দেখালো, তেমন করেই হঠাৎ একদিন শুনতে পাবো পৃথিবীটাও শুদ্ধ জলে স্নান করেছে। এবার তোমরা বেরিয়ে পড়ো, নিয়মের দাস বেরিয়ে পড়ো, বিধির দেওয়া কাজে এবার লেগে পড়ো। অনেক হলো বিশ্রাম নেওয়া, অনেক হলো ভয় পেয়ে সব গুটিয়ে থাকা, এবার পথে নামতে হবে। ওই যে শোনো, পাখির ডাকে ঘুম ভাঙে আজ, ওই দেখেছ ন্যাংটো ছেলে ঘুরিয়ে ওড়ায় ঊর্ধ্বমুখী। চোখ মেলে দেখ, সূর্যটাও আড়মোড়া খায়। পশু পাখি কীট পতঙ্গ সব রাস্তায়। মানুষ, মানুষই তো ইচ্ছে করলে সবই পারে। এই যে দেখো, বদ্ধ খাঁচার স্বাদ কি যে হয় জানতো কি আর? কঠিন যত কাজ আছে সব এই দুনিয়ার, সে তো শুধু মানুষ, শুধু মানুষই পারে। ইচ্ছেগুলো ইচ্ছে করেই দমিয়ে রাখে। স্নিগ্ধ একটা সতেজ সকাল দেখতে পাচ্ছি, ধৈর্যটাকে সবাই কেমন বশ করেছি। বুকের ভেতর আশার আলো জ্বালিয়ে তোলো, বদ্ধ খাঁচার দিনগুলো সব ভুলেই যাব। সামনে যেদিন আবার আমরা পথে নামব। থ্যাংক ইউ হামিম, খুব ভালো শোনা যাচ্ছে তুমি লিখেছো। প্রণব, আশার আলো, খুব সুন্দর কবিতা। থ্যাংক ইউ প্রণব। প্রণবের সঙ্গে কিছুতেই আমি ফেসবুকে কানেক্ট করতে পারছি না, বুঝতেই পারছি না প্রণবের সঙ্গে কী হচ্ছে। প্রণব আমার এত দিনের বন্ধু, কিন্তু তারপরে যে আউট হয়ে গেল। রমিনা, ওর মিসেস আমার বন্ধু আছে, কিন্তু প্রণব কিছুতেই কানেক্ট হচ্ছে না আমার সঙ্গে। থ্যাংক ইউ। আমার হাজব্যান্ড দেখছে পাশের ঘর থেকে, কিন্তু এখানে কমেন্ট করেছে ওয়াচিং দেখছে। কনিষ্কদা, থ্যাংক ইউ কনিষ্কদা। অপুদা লিখেছে চমৎকার উপস্থাপনা। সবাই তো লকডাউনে প্রচণ্ড ঘরে বসে মন খারাপ হয়ে যাচ্ছে সবার, কিন্তু তার মধ্যেও তো সবার ভালো থাকার রসদ খুঁজে বার করতেই হবে না? যে যেটা নিয়ে ভালো আছে, ভালো থাকার চেষ্টা করতেই হবে সবাইকে, ভালো আমাদেরকে থাকতেই হবে। আমার প্রথম কাব্যগ্রন্থ অপেক্ষা করছি বন্দি কফিনে। অপেক্ষা করছি বন্দি কফিনে থেকে একটা কবিতা শোনাই। এই যে আমার প্রথম কাব্যগ্রন্থ অপেক্ষা করছি বন্দি কফিনে। গত 1 বছর হয়ে গেছে অপেক্ষা করছি বন্দি কফিনে পাবলিশ হয়েছে। কবি, শ্রদ্ধেয় কবি সুবোধ সরকার, সুবোধদা আমার বই উদ্বোধন করেছিলেন। উপস্থিত ছিলেন জালালদা, হাসমত জালালদা, কবি কৃষ্ণা বসু, আমার শ্রদ্ধেয় কবি সব্যসাচী দেব। প্রতিদিন রাতে একবার কথা হয়, প্রতিদিন দাদার সঙ্গে একবার কথা হয়। শ্রদ্ধেয় কবি অজিতদা উপস্থিত ছিলেন। আমার ডাকে সাড়া দিয়ে সবাই এসেছিলেন। প্রথম বই উদ্বোধন, সবার আমার ইচ্ছা ছিল সবাইকে পাশে পাবো, সঙ্গে পাবো, তো সেইভাবেই উদ্বোধন হয়েছে। সত্যজিৎদা দেখছো, খুব ভালো লাগছে। চন্দনা দেখছিস, থ্যাংক ইউ চন্দনা। প্রণব মাঝে একটু ওর স্মৃতিতে প্রবলেম হয়েছিল, তো মাঝে একদিন হঠাৎ করে আপনি করে কথা বলছে আমার সঙ্গে। আমি বুঝলাম না কেন আপনি করে কথা বলছে। তখনও জানালো আমার একটু মাইল্ড স্মৃতি, পুরনো স্মৃতি কিছু মনে পড়ছিল না। তখনও আমাকে বললো আপনার এই বইটা আমার কাছে আছে, বললো আপনার সাইনও আছে।
খুব ভালো লেগেছিল সেদিন যে আমার বইটা ওর কাছে আছে আর ও দেখতে পাচ্ছে। ওর আগের কিছু মনে নেই, কিন্তু আমার বইয়ের ছবি দেখে বলছে আমার কাছে আপনার বইটা আছে। আমি বললাম সেই আপনি থেকে তুইতে আবার কবে আসবে আমাদের চেনা প্রণব। খুব ভালো লাগছে, খুব তাড়াতাড়ি ও আবার সুস্থ হয়ে গেছে। আর বইমেলাতে নিজে আমাকে খুঁজে খুঁজে বার করে দ্বিতীয় বই রাজভবনের সামনে কিনেছে। তো আমার এই প্রথম বই অপেক্ষা করছি বন্দি কফিনে, এখান থেকে একটি কবিতা পড়ছি। নূপুর, যে কবিতাটা সম্বন্ধে কবি কৃষ্ণা বসু, শ্রদ্ধেয় কবি কৃষ্ণা বসু মন্তব্য করেছিলেন। কবিতার নাম নূপুর। আমি কবি বলে নূপুর পরব না, কবি সত্তা আছে বলে রাস্তায় চলতে চলতে কাঁচা মিঠে আম খাবো না। আমি কবি বলে মেপে কথা বলতে হবে, আমি কবি বলে লাটায় নিয়ে ঘুড়ি ওড়াবো না। কবি বলে পেয়ারা গাছে উঠতে নেই, কবি তার জন্য চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে বসে হা 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 করে মন খুলে হাসবো না। এমন পারবো না বাপু, হাঁটতে হাঁটতে চলবো আমি, কাঁদতে কাঁদতে হাসবো, বাদাম ছোলা খাবো আমি। চলতে গিয়ে চেনা লোক দেখে সামনের দিকে চাইবো, চলতে গিয়ে আবার আমি আনমনা তো হব। প্রণয় বিশ্বাস আমার ভাই, মামাবাড়ি, মামার ছেলে। বুবুন দেখছে, খুব ভাল লাগছে। মামিকে বলিস, মামিকে দেখাস। আমার দ্বিতীয় কবিতার বই রাজভবনের সামনে, এটা হলো আমার দ্বিতীয় কবিতার বই। কিছুদিন আগে কর্পোরেট পাবলিশারের কর্ণধার সন্দীপ জয়ধরদা, সন্দীপদার কাছ থেকে এই বইটা প্রকাশ হয়েছে বইমেলাতে, এবারের বইমেলাতে 2020 বইমেলাতে প্রকাশ হয়েছে। তো বইমেলার বেশ শেষের দিকেই একদম এসে পৌঁছলো, হাতে এসে পৌঁছলো বইটা। সন্দীপদা মানে বই যে এরকম করে হয়, কোনো পাবলিশারের সঙ্গে দেখা হয়নি কখনো। সন্দীপদাকে আমি চিনতাম, ওনার সামনে কখনো দেখিও নি, কিন্তু সমস্তটাই অনলাইনে যে এরকম করে বই প্রকাশ করা যায়, সন্দীপদা জ্বলন্ত উদাহরণ তার। অনেক ফিডব্যাক পেয়েছি বইটি সম্বন্ধে, বইমেলাতে খুব ভালো পৌঁছেছে সবার কাছে। তো এই বই থেকে একটা কবিতা পড়ি। তোর জন্য। আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয় একটি কবিতা, তোর জন্য। প্রথম সাজে পরিবর্তন তোর জন্য, প্রথম ভালো লাগা তোর জন্য। রাত জেগে কথা শুনতে শুনতে ভোরের পাখির কলরব শুনি তোর জন্য। সংকুল পথে হাঁটা অন্ধকূপের সেই রাস্তা, যেখানে পুজোর ঝলমালানিতেও এক ফোঁটা বিদ্যুৎ গিয়ে পৌঁছয়নি, সেখানেও নির্ভয়ে কাঁধে হাত রাখা তোরই জন্য। উড়ালপুলের উপর দিয়ে ছুটতে ছুটতে সেই চেনা গান শুনেই থমকে দাঁড়ানো তোর জন্য। ঘুম না আসা চোখে একাকী অন্ধকারে 100 থেকে 0 গুনতে থাকি তোর জন্য। শান্ত স্বরের ধ্বনি, তন্দ্রালো 2 পাতা, ঠোঁট ছুঁয়েছিল আঙুল, সেও তো শুধু তুই। কালি ঝরছে, বাক্য বাক্যালাপ হচ্ছে তোর জন্য। মনে পড়ে বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সেই ভোরে বলেছিলি আজ সুন্দর করে সাজিস আমার জন্য। সেই সাদা শাড়ি, চোখে কাজলের টান তোর জন্য। খিলখিলিয়ে পাগলের মতো হাসি, দরজার কোণে চাপা কান্না, নগ্ন শরীরে শ্বেত পাথরে চুম্বন তোরই জন্য।
ইচ্ছে মতো ভুল করে ভুল বোঝাদের দলে চাঁদনি থেকে রাসবিহারী অকারণে ছোটা, ভর দুপুরে রেকর্ডিংয়ের আওয়াজ, জ্বরে উত্তপ্ত কপাল, প্রথম চুলে হাত, সে হতো শুধু তুই। ফোনটা পেলে লাফিয়ে ওঠা, দিন বদলের পালা, রাতের চোখে কালি, রাগ থেকে অভিমান, তুই ছাড়া শুনশান, সবের মধ্যে তুই, তোর জন্য আমি আর আমার জন্য তুই, তোর জন্য আমি আর আমার জন্য। নবনক্ষত্র পত্রিকা দেখছে, খুব সুন্দর লিখেছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। রূপাঞ্জলি দি দেখছে, থ্যাংক ইউ রূপাঞ্জলি দি। খুব কম সময়ে না আমি সবার কাছে পৌঁছতে পারিনি। আজকে যে লাইভে আসছি সবটাই কৃতিত্ব আমার এই ভাইয়ের, হামিম, ওর জন্যই আজকে লাইভে আসা। বারবার বলছি, ওকে অসংখ্য শুভকামনা, ওকে ধন্যবাদ অনেক। আগামী দিন ওর পথ অনেক অনেক সুদূর প্রসারী হোক। একটা প্রেমের কবিতা হলো, এবার একটু প্রতিবাদ হবে, প্রতিবাদের কবিতা বলবো। প্রতিবাদের কবিতা বলি। মেয়েদেরকে সবসময় তো একটা কাঁধে ভর করে চলতেই হয়, তবুও মাঝে মাঝে নিজেরা কিছু করতে পারলে মন্দ লাগে না। কলঙ্কিত কালী। কবিতা কলঙ্কিত কালী। ওই যে দেখছো মঞ্চের উপর দাঁড়িয়ে বড় বড় ভাষণ দিচ্ছে যে নারী, ধর্ষিত হয়েছে ওর কলমের কালি। যে কালিতে একদিন রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ছিল, কামিনী নামে একটি নাপ্তিনী তার সইয়ের গল্প ছিল, অথবা ওং শৈশা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা বরদ ভয় হস্তা চ দ্বিভুজা গৌর দেহি। যে কালিতে একদিন এক বণিক করিত বাস কোনো এক গ্রামে, 7 পুত্র পত্নী রাখি গেল স্বর্গধামে। 6 ভাই কর্ম করে আনন্দিত হয়ে অর্থ যাহা পায় তাহা আনি দেয় মায়ে, এমন কাহিনী বর্ণিত হয়েছে। আবার কখনো সে কালিতে ওং হৈং রিং শ্রিং সনশ্চারায় নমঃ। শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে সিন্নি দিয়ে সে নির্মাল্য প্রসাদ গ্রহণের কারণ কাহিনীর বিবরণ দেওয়া হয়েছে। ঠিক সেই কলমের কালি ওদের প্ররোচনায়
আজ ধর্ষিত হয়েছে। তার কলমের কালি আজ নারীকে উলঙ্গ করে রাস্তায় নামিয়েছে। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের পুঙ্খানুপুঙ্খ বিবরণে বলছে নিম্নবাহুর রোমকূপের গোড়ার কথা, রক্তপদ্ম জনিপথের বর্ণনা, সুবিন্যস্ত স্তনবৃন্তের সুডৌল পরিচর্যার গল্প, নারী পুরুষের মিলন ক্ষেত্রকে এলায়িত করে দেওয়া হয়েছে ৬৪ কলার বিবরণ। আকৃষ্ট করে তুলেছে যুব সমাজকে। এতগুলো দর্শকের চক্ষু স্থির ওর চাহনিতে না, ওর বক্তৃতা শুনতে নয়, সে নারী হয়েও নারী কাহিনী তৈরি করেছে ঠিক তারই জন্য। যে ভাইয়ের জন্য আজকে লাইভে আসা, ওর একটি কবিতা পড়ছি। তুমি টেরও পেলে না? আজ কলকাতার রাজপথে ট্রেনে ট্রেনে অনেক খুঁজলাম, তোমার দেখা পেলাম না। অবশেষে সেখানে গেলাম ধরতে তোমার ইচ্ছে মতো ছন্দে, তুমি টেরও পেলে না। ওরই লেখা আর একটি কবিতা পড়ছি, সাড়া দাও। ছোট ছোট কবিতা, খুব সুন্দর লেখে ভাই। তোমাকে দেখতে দেখতেই আমার রাত শেষ হয়ে যায়, ভোর ফোটার উপক্রম, এখন তুমি সাড়া দাও। বেশ সুন্দর কবিতা। এই যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, অনেকেই বলছে নানান রকম খাবার দাবার, এই যে সংকট এখন চলছে, যে অনেকেই রান্নার করে টিভিতে ফেসবুকে দিচ্ছে, কিন্তু যে সমস্ত মায়েরা, যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে কাছে পায় না, সব কিছু তো পজিটিভ দিক আছে, তো সেই সমস্ত পরিবার তাদের প্রিয়জনদের কাছে পেয়ে এতক্ষণ এত দিন ধরে নিজের করে পেয়ে প্রত্যেকেরই মন চায় যে ছেলেটি বাইরে থাকে সারাদিন, তার জন্য নতুন কিছু করে খাওয়ায়। সেরকম করে অনেকে অনেক কিছু করছে। এরকম অনেক ছেলেরা যারা ঘরে আছে বসে, তারা গৃহবন্দী, তারা কিন্তু প্রচুর হেল্প করছে তাদের পরিবারকে। তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। তারা পরিবারের সঙ্গে যেভাবে হাতে হাত লাগিয়ে সময় কাটাচ্ছে বা প্রত্যেককে সাহায্য করছে, হামিম বলেছিল দিদি দুটো রান্নার রেসিপি বলো, একটু কবিতা শোনাই, পরে বলবো। কবিতার নাম বাঁচবো, আবার বাঁচবই। কিছুদিন আগে লেখা কবিতাটি। রক্তের আজ পাণ্ডুর হয়ে গেছে, আগুন জ্বলে না, স্তব্ধ জানালাই, চেতনার রঙে বৃষ্টি ভেজা ঠোঁট, ছাপ পড়েনি আমার আঙিনায়। চোরাবালিতে সিন্ধুর জল খুঁজেছি, দেখা হলো এক বৃষ্টি ফোঁটার সাথে। সূর্যের গায়ে জ্যোৎস্না মাখা সন্ধ্যা, আশঙ্কাতে হাতটি পড়েনি হাতে। বোমাবাজি আর ধর্ষণ ভুলে গেছি,
ফুল ফুটেছে রঙিন পথের ধারে। দিশাহীন এক নেশার আবেশে মানুষ সংকটে আজ মিথ্যে আবিষ্কারে। ভূমিষ্ঠ শিশু গন্ধ মেখেছে দূষণের, নিঃশ্বাসে আর প্রশ্বাসে লেগে জীবাণু। বন্দি বেশে আক্রান্ত গুণে চলেছি। কিশোর ছেলেটা বাঁধতে ভুলেছে পরমাণু। ঠাকুমার আজ আত্মশুদ্ধি হয়েছে, মঙ্গলময়ী দেবদেবী সব ডাক্তার। মৃত্যু মিছিলে ধর্ম লুকিয়ে পড়েছে। দেশটা যেন শ্মশানে কবরে ছাড়খাড়। দিশাহীন হয়ে আটকে অন্ধকূপে সভ্যতাও বহুদিন বেপরোয়া। বসন্তের সাথে সাক্ষাৎ কাল বৈশাখীর, বর্ষাতে এবার তোমায় হবে না ছোঁয়া। নীল নদে ডুবে গ্রহ পেরোবো গোপনে, পিরামিড হবে সাক্ষী এই জনমের। ভারতবর্ষ অনাহারে পথে নেমেছে, কোথায় দিশা কেউ জানে না মারণের। চৈত্রে এবার শিবও ছিল চুপচাপ, দণ্ডিতে বাধ্য করেনি শীতলা মাতা। নীলবাতি সব মায়েরা জ্বেলেছে ঘরে, বন্ধ হয়েছে গণেশের হালখাতা। আবির মেখেই গুটিয়ে গেছে মানুষ, নববর্ষেতে পুরনো বসন গায়ে। বস্তিগুলো প্রথম হেসে বলছে, পুরাতন দিয়েই জীবন কেটে যায়। উৎসবহীন প্রথম বর্ষবরণ, আম্রপল্লবে পড়েনি সিঁদুর ফোঁটা। করমর্দনে স্বাগত জানাতে এলে নিষেধ মেনেই দূরে ক্রমশ ছোটা। মানব সভ্যতা অসুস্থতায় ভুগছে, পৃথিবী জুড়ে বাড়ছে মহামারী। অন্যভাবে ধুঁকছে দিন দরিদ্র, রেশন লাইনে জনগণ সারি সারি। সংস্কার ভুলে আঁকড়ে ধরেছি বিজ্ঞান, পৃথিবীটা আজ হয়েছে দূষণ মুক্ত। মৃত্যুপুরীতে জীবনের গান হোক, বেঁচে থাক সব, থাকবো না কেউ অভুক্ত। বন্ধ হয়েছে তারাপীঠ তিরুপতি, যিশু আজ ক্রুশ বিধে বেশ ক্লান্ত। মসজিদে কোনো আজান ধ্বনি নেই, পৃথিবীর সব ঈশ্বর আজ ঘুমন্ত। গাছে গাছে কত পরিযায়ী সব পাখি মেরে ফেলেছি, আমরা হয়েছি যন্ত্র। অভিশাপগুলো এত দিন তোলা ছিল, বাঁচবো আবার বাঁচবই মূল মন্ত্র। বাঁচতে তো হবেই, তাই না? বাঁচার ইচ্ছা প্রত্যেকের, বেঁচে থাকার জন্যই তো এই স্মৃতির সংগ্রাম। জীবন যখন আছে, সংগ্রাম চালিয়ে যেতেই হবে। এবং আমরা এই কঠিন পরিস্থিতি থেকে আবার মুক্তি পাবই, আবার সব নতুন ছন্দে ফিরে আসবে, আসতেই হবে একদিন। অরণ্যতা দেখছো, ভালো লাগছে, থ্যাংক ইউ। সত্যজিৎদার চিন্তা ছিল, দেখতে পাবে কি না। প্রণব লিখছে, তোর এক একটা কবিতা মনে ভীষণ আরাম দেয়। এটাই তো সবচেয়ে বড় পাওনা, না? কবিতা যদি আরাম দিতে পারে, ইচ্ছে বড় পাওয়ার কি হতে পারে বল? অরণ্যদা দেখছে,
লিখেছে ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কবিতাগুলো তো অসাধারণ। তোমার প্রত্যেকটা লেখা পড়ি, যখনই সময় পাই পড়ি। আমি সবসময় অনলাইনে আসতে পারি না, এটা আমার খুব বদনাম। ঠিক টাইমে উত্তর দিই না। মিন্টুদা দেখছে, থ্যাংক ইউ মিন্টুদা। রফিকদা লিখছে বাহ অসাধারণ হচ্ছে, থ্যাংক ইউ রফিকদা। সায়ন চ্যাটার্জি কেমন আছো? ভালো আছি সায়ন, ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে, সবাইকে ভালো থাকতেই হবে। তুমি কেমন আছো? মিন্টুদা কেমন আছো? তোমার ছেলের আমি ড্রয়িংগুলো দেখি, খুব ভালো লাগে, ভীষণ ভালো ড্রয়িং করছে ও, যেন এই ড্রয়িংগুলো চালিয়ে যায়। খুব ভালো হাতের কাজ, এত সুন্দর। আমি তো ওর সঙ্গে আলোচনা করছিলাম, কি সুন্দর আঁকে ও, নিজেও দেখায়, আমার হাজব্যান্ড নিজেও দেখায় আমাকে, দেখো মিন্টুদার ছেলে কি সুন্দর আঁকে, ছবি আঁকে। প্রত্যেকটা ছবি দেখি, খুব সুন্দর ছবি আঁকে। অরণ্যদার কবিতার মধ্যে যে প্রেমিকা লুকিয়েছে, কে সে? প্রত্যেকটা কবিতায় অরণ্যদার, অরণ্য রবি, অরণ্যদার প্রত্যেকটা কবিতার মধ্যেই একটা নতুন নতুন পাওয়া থাকে। একটা কথোপকথন কিছুদিন আগে লিখেছিলাম, সেই কথোপকথনটা শোনাবো। এখন আমরা সবাই বাড়ি বসে আছি, মনে হচ্ছে কত সময়, কিন্তু এটা কিন্তু একদমই ভুল। এখন আরও এত ব্যস্ত হয়ে পড়েছি আমরা প্রত্যেকেই, বিশেষ করে যারা ঘরে থাকি আমরা, তারা তো প্রচণ্ড ব্যস্ত। আগে বাচ্চারা স্কুলে যেত, অনেকটা সময় পাওয়া যেত, তাই না? এখন ওরা সবাই বাড়িতে, আর সবার তো এখন অনলাইনে ক্লাস, সব বাচ্চাদের অনলাইনে ক্লাস, অনলাইনে প্রচুর টাস্ক দিচ্ছে, প্রচুর পড়াশোনা, সেগুলো আমাদেরকে করতে হচ্ছে। যেগুলো আগে ওরা স্কুল থেকে করে নিয়ে আসতো, সেগুলো এখন আমাদেরকে ঘরে বসেই করে দিতে হচ্ছে। কুয়াশায় কিছু কথা। তো আগে যেমন একটা আমরা সময় পেতাম আলাদা করে, যারা গৃহবধূ, এখন কিন্তু অনেকটাই চাপ বেড়েছে। যেমন ঘরের কাজ সামলাতে হচ্ছে, তার মধ্যে লেখালেখি বেশ চাপে পড়েই করতে হচ্ছে। তবুও ভালোবাসা যদি থাকে, লেখাটা চলেই আসে। আমার এই লেখাটি কবিতা বলবো না, কিছু কথা। কুয়াশায় কিছু কথা, মনের কিছু কথা তুলে ধরা। শুরু করছি। কুয়াশায় কিছু কথা। ভীষণ রোদ ছিল দুপুরে, জানালা খুললাম, বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। সাংবাদিকতার কাজে পৌঁছে গেলাম পাহাড়ে। ঠিক 4:45 চায়ের কাপটা হাতে তুলে নিলেন। প্রথম প্রশ্ন করলাম, চেয়ারে বসতে কমফোর্ট তো আপনি? বললেন, সারা শরীরে কোথাও ব্যথা নেই। সময় কেমন কাটছে এখন? বললেন, অফুরন্ত সময়, কাটাই কি করে এটাই বলুন। চায়ের কাপটা তুলে নিলেন হাতে। দুধ চা খান আপনি? বললেন, অভ্যেসটা হয়েছে, কিন্তু দেরিতে। জুনে ব্যাঙ্গালোর যাওয়ার পথে ট্রেনে বাবাই প্রথম আমাকে দুধ দেওয়া কফি খাওয়ালো। ও ভেবেছিল আমি অবচেতনে খাচ্ছি। আসলে কি জানেন তো,
কেউ কখনো আমাকে জোর করেনি। ছেলেটা আমাকে হাতে করে কিছু খাওয়াচ্ছে, না করতে পারিনি। বললাম, কি করছেন এখন? বললেন, ভোরে পাখিদের সঙ্গে কথা বলি, শিশিরের উপর খালি পায়ে হাঁটি কিছুক্ষণ, ওই যে পাহাড়ের উপর যে রাস্তাটা নেমে গেছে ঝাউবনের দিকে, ওখানে একটু বসি, সূর্যের ছবি আঁকি, তিস্তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করি। মোহনার দিকে ঝর্ণা নেমে গেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ওই যে ওখানে স্নান করি। বললাম, সে তো বেশ ঠান্ডা, আপনার ঠান্ডা লেগে যায় না? অ্যালার্জির ধাত ছিল। না না, ওসব এখন নেই। বললাম, ফিরতে ইচ্ছে করে আপনার ব্যস্তময় সংসারে? বললেন, না, তবে ওদের বাবা কেমন আছে জানতে ইচ্ছে করে। সেদিন ভোরের স্বপ্নে বেশ কিছুক্ষণ কথা হলো, কিন্তু এখনো একই রকম আছেন। ছেলেকে নিয়ে বড্ড দুশ্চিন্তা করেন। যদিও সাজিয়ে দেওয়ার কথা ছিল আমারই, নিয়তি বড় কঠিন। বললাম, দিনের বেলা সময় কাটান কি করে? বললেন, এত ব্যস্ত ছিলাম, এত কাজ সংসারে, এক চিলতে সময় পাইনি ঘুমানোর। এবার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেউ কখনো বলেনি জানো তো এই কথা? এখন অনন্ত ঘুমের সময়, কিন্তু জেগে থাকি, সীমাহীন শূন্যতায় জেগে থাকি। বললেন, যারা আমাকে ভালোবাসে আজও, কাজের ব্যস্ততায় সবার কাছে আগে যাওয়া হয়ে ওঠেনি। এখন ওদের সবার মনের মধ্যে বেশ কিছুক্ষণ থাকতে পারি। জীবনের যত কিছু ছেঁড়া জিনিসপত্র ছিল, সেগুলো সেলাই করি বিছানাতে বসে। এখানে নারী স্বাধীনতা আছে, কথা বলা আছে, মতামত দিতে পারি, অসুবিধা হলে চুপ থাকি না। কিংবা কে কখন মন বুঝবে অপেক্ষা করি না আর, যা মনে হয় বলে দিই। মিস করেন সন্ধেনামা তুলসী মন্দির? বললেন, ইচ্ছে করে শঙ্খটা বাজাতে, সেজবউ উলু দিত বেশ, পাড়াময় হতো ওর ধ্বনি, মনে হয় বড়দির কথা। রান্না করতে করতে ছুটতে যেতাম, শুনতাম, বড়দি তোমার রান্না হলো, আজ আমি ফার্স্ট। আর কি কি মিস করেন? ঢেকিতে চাল কোটা, জিওল মাছ কাটা, বৃহস্পতিবার হাট থেকে বাজার নিয়ে এলে বাজার গোছানো, বাউর থেকে কলসি কাখে জল আনতে যাওয়া। আর ভীষণ মিস করি বৈশাখ মাসে হরিশ মঙ্গলচণ্ডী পুজো। ওনার কথা মনে হয় না? বললেন, ভালোবাসার ধরনটা সকলের এক নয়। মানুষটা ভীষণ ভালো, শুধু একটা ইচ্ছে ছিল, আমার একটি পছন্দের রান্নাঘর হবে, যেখানে ধোয়া থাকবে না, যেখানে শ্বাসকষ্ট হবে না, থাকবে কড়া ভর্তি দুধে ঘন স্বর, আর থাকবে আমন ধানের ভাতের গন্ধ। হিমেল হাওয়া বইছে ঠোঁটের কোণে, এক ঝলক কাঁপুনি এলো। বললেন, পঞ্চুটা গায়ে চাপাওনি কেন? ক্যালপল আর মন্টেয়ার এলসি সঙ্গে আছে তো। এ কথা বলেই বিলম্ব না করে কুয়াশার চাদরটি এগিয়ে দিলেন আমার দিকে। হঠাৎই নিস্তব্ধ মুহূর্তে নস্টালজিক হয়ে কোনো এক অচেনা নেশায়, না চেনা নেশায় আটকে পড়ি। বললেন, আমি একটি প্রশ্ন করতে পারি? আমি একটু হতভম্ব হয়ে বললাম, আপনি? বলুন। বললেন, এত কাজের মধ্যে
লেখার সময় কখন পাস, নিজের দিকে যত্ন নিস একটু, নজর দিস একটু। বললাম মা, মা। যদি এটা কবিতা নয়, কিছু কথা, নাম ছিল কুয়াশায় কিছু কথা। অরণ্যদা লিখছে, অসম্ভব সুন্দর তোমার উপস্থাপনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাপিদা লিখছেন, বাহ সুন্দর উপস্থাপনা, অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ বাপিদা। বিপ্লবদা অবশেষে এসছি, থ্যাংক ইউ বিপ্লবদা। সাউন্ড একটু কম করুন। বিপ্লবদা আমার গলার কথা জানে, আমার গলায় একটু সমস্যা আছে, সেজন্য বলছে একটু লো ভয়েসে বলতে। এই লাইভে আসবো বলে আমি দুদিন কথা কম বলেছি, ভীষণ স্লো কথা বলেছি, লো ভয়েসে কথা বলেছি। কেউ কখনো কিছু বললে আমি ভয়েসে জানিয়েছি, কোনো ফোন করিনি। একটু রেস্ট দিয়ে চলি, ঘরে কিছু যখন কথা বলি তখন খুব আস্তে কথা বলি। মেহেদি হাসান মোল্লা লিখছেন, খুব ভালো হচ্ছে দিদি, সত্যি একটা আলাদা অনুভূতি জাগায়। ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমার একটা বদ অভ্যাস আছে, আমি সবাইকে তুমি বলতাম, তুমি বলি। আগে আপনি বলতাম, আগে কিছুতেই তুমি হতো না। আর এখন এত সমস্যা হচ্ছে, এখন সবাইকে তুমি বলি, কিছুতেই আপনি হয় না। এটা ভালো অভ্যাস কি বদ অভ্যাস বলতে পারবো না। প্রণব, অসাধারণ কথোপকথন, থ্যাংক ইউ প্রণব। তুই কিছুটা জানিস আমার জীবনের কথা, হয়তো বুঝতে পারছিস। রফিকদা লিখছেন, মিলি তোমার কোনো তুলনায় নেই, মনে হচ্ছে সারা রাত ধরে শুনি, তুমি চালিয়ে যাও। রফিকদা বলেছিল 8 ঘন্টা বলবে, বেশিক্ষণ বলবে না, তোমার গলার উপরে চাপ দিও না। সবাই জানে আমার গলার ব্যাপারটা, আমার গলায় একটু প্রবলেম আছে। অনেক দিন কথা বলিনি, প্রায় 3 মাস অল্প কথা বলেছি। ভয়েস থেরাপি, গলার সমস্যা আছে, গলায় সিস্ট হয়েছিল, সেখান থেকে ইশারায় কথা বলতাম, লিখে লিখে কথা বলতাম, একদম চুপচাপ থাকতাম, কষ্ট হতো মনের কথাগুলো। এই যে যেভাবে প্রকাশ করছি, লেখার সঙ্গে সঙ্গে মনে হয় সেটা প্রকাশ করি, আসলে কিছু কথা সেগুলো তো ভাষায় প্রকাশ করার ইচ্ছেটা জাগে কবি বা যারা লেখেন, লেখক লেখিকা প্রত্যেকেরই। তো যখন সেই ক্ষমতাটুকু ভগবান একটুখানি দিয়েছে, তো তখন মনে হয় একটুখানি ভাষায় প্রকাশ করি, তো সেইভাবেই ইচ্ছেটা জাগে আর কি। যখন বলতে পারিনি কবিতা অনেক দিন, তখন বেশ কষ্ট হয়েছে, এখন আবার একটু বলছি। হামিম ভাই লিখছে, অনুভূতির কথায় এমনি অভূতপূর্ণ অনুষ্ঠান উপহার দিতে চাই, মিলিদিকে পেয়ে খুব আনন্দিত। আমি তো তোমার জন্যই আজকে এই দিনটা উপহার পেলাম ভাই, খুব ভালো লাগছে। তোমার জন্যই এই সুন্দর দিনটা উপহার পেলাম, সুন্দর সন্ধেবেলাটা। এই প্রথম লাইভে আসা আমার। ফেসবুক অ্যাকাউন্টে আছি বহুদিন, কিন্তু এই লাইভে এসেছি অনেক দিন পর। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ রাজভবনের সামনে, ওখান থেকে একটি কবিতা বলি। একটা মা চাই। আসলে আমাদের বাচ্চারা, আমরা যেরকম আমাদের চোখে যেরকম মায়ের ছবি ভেসে ওঠে, আমরা কিন্তু তেমন মায়েদেরকে এখনো আমাদের বাচ্চারা দেখে না। সেইভাবেই একটা কবিতা লিখেছিলাম, একটা মা চাই। আমরা যেমন আমাদের মাকে দেখেছি একটা শাড়ি পরা, মায়ের গায়ে ঘামের গন্ধ, আঁচলটা দিয়ে মুখ মুছে, মা যে হাতেই থাক না কেন, মায়ের যেভাবে রান্না করছে, যেভাবে খাচ্ছে, সেই হাতেই কিছু তুলে দিই। এখন সব টিপটপ, সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ওদেরকে একটা অন্যরকম যন্ত্রের মতন আমরা তৈরি করে ফেলছি, যেন কোনো কিছুই আগে অগোছালো না, সব কিছু গোছালো হবে, পরিপাটি হবে।
নিয়ম শৃঙ্খলে বাঁধা, উচ্ছৃঙ্খল যেখানে সেখানে বেরিয়ে যাওয়া আমরা হতে দিই না। ওদের স্বাধীনতা আমরা কেড়ে নিই। তো সেই ওদের কথা চিন্তা করেই একটা কবিতা লিখেছিলাম, একটা মা চাই। আমার একটা প্রাচীনকালের মায়ের মতো মা চাই। আমার একটা ঘোমটা জড়ানো মা চাই, যে বলে কি না, খোকন আয় রে বেলা যায়। আমার একটা শাড়ি পরিহিতা মা চাই, যারা চলে মুখ মুছবো ঘামের মিষ্টি গন্ধ, ছুঁয়েই তাকে ধরতে পারবো হই যদি বা অন্ধ। আমার একটা গল্প বলা মা চাই, তুলসী তলায় সন্ধে দেবে, ঠাকুর থানে প্রদীপ জ্বালবে, হরিণনুটের বাতাসা দেওয়া মা চাই। দাদুর পাতে ভাত দেবে আর ঘুম পাড়ানি গান শোনাবে, স্বপ্ন দেখব বুকের মাঝে, কষ্ট হলেও নিবদ্ধ কাজে এমন একটা মা চাই। দাঁড়িয়ে থাকে একলা রাতে পথের ধারে, খানিক পরে খোকন ফিরবে ঘরে, এমন একটা আমায় নিয়ে ভাবনা করা মা চাই। জিন্স টপ আর ধূমপান করা বিয়ার হাতে ধোয়া ওড়ানো মা নয়, আমার একটা শাড়িতে মোড়ানো মা চাই। আমার একটা আদ্যিকালের মা চাই। আমার একটা আদ্যিকালের গন্ধমাখা মা চাই। হামিংকে আবারও ধন্যবাদ। তো একের পর এক লিখেই যাচ্ছে, তুমি এবং তোমার অনুষ্ঠান দারুণ দিদি। তোমাকে এবার হামিম আমার থেকে এত ছোট, ওকে এবার তুমি থেকে তুই বলবো। আমার তো আপনি থেকে তুমি হয়ে গেছে, আর ওকে এবার আমি তুমি থেকে তুই বলবো। শফিক আহমেদ লিখছেন, নাইস, খুব ভালো হচ্ছে প্রোগ্রাম। অসংখ্য ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবসময় পাশে থাকবেন এইভাবেই। আপনাদের আশীর্বাদের জন্যই কলম ধরেছি, আপনাদের এই ছোট ছোট ভালো লাগার জন্যই এগিয়ে চলেছি লেখা নিয়ে। লেখার সঙ্গে সারা জীবন থাকতে চাই। লেখা অনেক কিছু দেয়, একটুখানি একলা সময় পেলেই মনে হয় লিখি। লেখার মধ্যে অনেক আনন্দ আছে, এবং সেই লেখাটা যখন অন্তর থেকে বেরোই, অত্যন্ত ভেতর থেকে, তার মধ্যে যেন একদম অন্যরকম একটা আনন্দ। তবে জোর করে আমি কিছু লিখতে পারি না, ভেতর থেকে যেটা সাড়া দেয় সেটাই লিখতে পারি। অনেকে বলে কঠিন করে লিখতে পারো না, কঠিন ভাষা বুঝি না, কঠিন ভাষা পৌঁছই না তো মনের ভেতরে। অত্যন্ত সহজ ভাষা লিখতে পছন্দ করি। সহজ ভাষা আমি বুঝিও ভালো, সেই জন্য সহজভাবে পৌঁছতে পারি। কঠিন ভাষা বুঝি কম, সেই জন্য কঠিনভাবে পৌঁছতে পারি না। আদ্যিকালের কবিতা চাই, স্বপনদা লিখছেন আদ্যিকালের কবিতা চাই। আদ্যিকালের কবিতাই দেবো আপনাকে, ফিরিয়ে দেব। আদ্যিকালের কবিতা বলতে কি একটু রবীন্দ্রনাথ শোনাবো? শফিক আহমেদা লিখছেন, নিশ্চয়ই খুব ঠিক কথা বলেছ। কোন কথাটা দাদা? যে কথাটা যে মনের ভেতর থেকে উঠে আসার কথা বললাম সেটা? আমাদের এখন যে সময়টা চলছে বড্ড কঠিন সময়। এই যে লকডাউনের আগে পর্যন্ত যে সময়টা ছিল, আমরা কেউ যেন কারো পরিপূরক হয়ে উঠতে পারি না, যেন কোথাও যেন একটা সমস্যা, চারিদিকে যেন একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হচ্ছিল। সেই সময় দাঁড়িয়ে সহজ কথা সহজভাবে বলা। হ্যাঁ দাদা, আমি সহজ কথা সহজভাবে লিখতে পছন্দ করি।
আমি নিজে অত কঠিন ভাষা বুঝি না, অত দুর্বোধ্য ভাষা আমার আসে না, আমি লিখতেও পারি না, যা মনে হয় তাই লিখি। কিন্তু আপনাদের ভালো লাগলে সেইগুলোই তো বড় পাওয়া, তাই না? ছোট একটা বাচ্চা শুনে বলে যে দিদি তোমার কবিতা ভালো লেগেছে, তখন ভালো লাগে। এই যে বলছিলাম কেউ কারো পরিপূরক হয়ে উঠতে পারে না, সেই এই সম্বন্ধে আমার একটা লেখা ছিল, পরিপূরক। সেই পরিপূরক কবিতাটি বলি, এটি প্রকাশিত হয়েছিল শ্যামসুন্দর গুই, শ্যামসুন্দরদার পত্রিকা এবং সাহিত্য পত্রিকা। এবং সাহিত্য পত্রিকাতে প্রকাশ হওয়ার পর শ্যামসুন্দরদা বাগবাজার প্রোগ্রাম হয়েছিল, তো আমাকে ফোন করে রাত 11টার সময় বললেন দাদা তোকে আমি ফোন করেছি, কিন্তু তুমি কেমন আছো সেটা জানার জন্য নয়, কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। তো একটা কবিতা কেমন হয়েছে তার জন্য একজন সম্পাদক রাত 11টার সময় ফোন করে বলছেন, এইগুলোই বোধ হয় সাফল্য। এটুকুই তো দেয়, তাই না লেখা? এর চেয়ে বেশি আমরা কি আশা করতে পারি? তো পরিপূরক। স্বপ্ন ছেঁড়াছিঁড়ি, বাড়ন্ত উৎসব, এমনই এই সময় তরল রক্তে বালক ও বালিকা সাঁতার কেটে যায়। বোঝা বা না বোঝা, বা জানা বা না জানা, অন্ধ চেতনায় বাস্তব কল্পনা সব যে খেলা করে হৃদয় আঙিনায়। অবোধ মনে তাই হাসির ঝংকার বুকটি জুড়ে থাকে, মানব সভ্যতার সঠিক ঠিকানায় যারা দাঁড়িয়ে বাঁকে। স্পষ্ট দেখেছি দিগন্তের অবক্ষয় এই দুনিয়ার ছবি। কিশোর কিশোরীর মনের গভীরতা মাপতে পারে না কবি। গুণীজন বলে সব নষ্ট হচ্ছে ছেলে মেয়ের দল। দুরন্ত হাওয়ায় বাঁশের ওই মাচায় নাচছে ছলছল। অন্তপুরে সব পুড়ে খেয়েছে ওদের ভয়ঙ্কর সভ্যতা। সমস্ত অহংকার বুকেতে চেপে রেখে নিশীথে জেগে থাকা। আজও অবাক হই, কেউ তো কারো নই সত্য পরিপূরক। জীবনের গন্ধ, রং ও বর্ণ শুধু ওদের শখ। কেবলই দেখে যায় মিছিলে হাঁটছে মৃত মানুষের দল। মুখেই আওড়ায় বলিও বলে যায় পরিপূরকের ঢল। এটি ছিল সেই কবিতা। বাপিদা লিখছেন একদম ঠিক কথা বলেছ। হ্যাঁ দাদা, তাই তো। প্রত্যয় হামিদ কিছু ভালো হচ্ছে, ধন্যবাদ তোমাকে। ভালো থেকো, সবাইকে ভালো থাকতেই হবে। এই কঠিন পরিস্থিতিতে আমাদেরকে সবাইকে ভালো থাকতে হবে। একটা কবিতা, এবারে আমার যে কবিতার নাম ঈশ্বর। আমি তাকে নিশুতি রাতে প্রশ্ন করি, আমি তোমার বাবা নই, মাও নই, আদরের ছোট বোন নই, ভাইফোঁটা দেওয়া ভাই নই, তেঁতুলের আচার বানানো ফুলপিসি নই, গল্প বলা রাঙা ঠাম্মাও নই, স্কুলে টিফিন বাক্সের সহপাঠী নই, কোচিং ক্লাসের বন্ধু নই, তোমার প্রিয় শিক্ষক নই, গীতবিতানের দিদিমণি নই, স্কুল ঘরের গুরুদেব নই, অফিসের প্রিয় সাথী নই, চায়ের আড্ডার
মুখার্জিদা নই, একসাথে দেখা তারা নই, তাসের আড্ডায় প্রাণ খোলা সেই হাসি নই, লুডুর গুটির দানও নই, তোমার গল্পের বিষয় নই, হাজার ভিড়ে খোঁজা নই, গোয়াল ঘরের ঘন্টু নই, তোমার সন্তানের বাবাও নই। তাহলে তাহলে আমি তোমার কে? বলো না, আমি তোমার কে? সে শুধু আমায় সেই বিকেলে একটি কথাই বলেছিল, তুমি আমার আর কেউ নও, তুমি শুধু ঈশ্বর, কেবলই আমার ঈশ্বর। কবিতার নাম ঈশ্বর। রফিকদা লিখছে, তোমার জীবন দেবতা তপন দাস বলছে এক্সেলেন্ট হয়েছে, এর থেকে তোমার বড় পাওয়ার কি হয়? ঠিকই তো, পতি দেবতার কাছ থেকে যদি এই পাওয়াটুকু যায় তবে এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না? বিপ্লবদা লিখছে, পরিপূরক খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বিপ্লবদা। চাহনি একটি কবিতা, সবই কিন্তু পড়ছি রাজভবনের সামনে এই কবিতার বই থেকে। এই বইটা প্রণবের কাছে আছে, আমি জানি। প্রণব বইমেলা থেকে এসে আগে থেকে বলে গেছিল মিলি তোর বইটা কিনবো। ঠিক খুঁজে খুঁজে লিটিল ম্যাগাজিন স্টলে গিয়ে, আমি তখন সুভদ্রার গাড়ির ওখানে ছিলাম না, যে বই কবিতার বাড়ি, ওখান থেকে আমার প্রচুর বই বিক্রি হয়েছিল। এবার সৌরভদা আমাকে বলেছিল বই রাখার জন্য, তো সৌরভদাকে অসংখ্য ধন্যবাদ। সৌরভদা আমাকে সেই সুযোগটা করে দিয়েছিল। আর শ্রদ্ধেয় দাদার বই যেখানে সবাই আছে সেখানে তো সবাই এমনিতেই আসে, সেখান থেকে আমার অনেকের কাছে পৌঁছে গেছি। এই ধন্যবাদ তো শ্রদ্ধেয় কবি সুবোধ সরকারকেও এবং ধন্যবাদ সৌরভদাকেও। প্রণব দেখবি 33 পাতায় লেখা আছে রাজভবনের সামনে কাব্যগ্রন্থে, চাহনি প্রতিটি গভীর রাতের নিদ্রাহীন চোখে ঘুম পাড়ানিয়া নিঃশ্বাসেরা পাড়ি দিয়েছে কয়েক আলোকবর্ষ দূরে। শব্দগুলো অবচেতন মনেও তরঙ্গ ভেদ করে, বহু ক্রোশ পথ বেয়ে গন্তব্যস্থলে পৌঁছই না আর। ঠিকানা ভুলে যাওয়া একলা পথিক হাতড়ে বেড়াই, পুনরায় হাতড়ে বেড়াই, দিশাহারা হয়ে সুরায় ডুবিয়ে রাখি হৃদয়, পাঁজো, যকৃৎ, পাকস্থলী, ভাঙা চোরা পাষাণ মনটাকে। নেশায় বুঁদ হয়ে যাওয়া চোখে যেন সেই মাতাল করা চাহনি শুধু আসে। কবিতা চাহনি। থ্যাংক ইউ তোকে, থ্যাংক ইউ প্রণবকে, থ্যাংক ইউ সবাইকে যারা যারা দেখছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। সত্যজিৎদা বলছে এক্সেলেন্ট, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, থ্যাংক ইউ সত্যজিৎদা। রবীন্দ্র সদনে বসেছিলাম এক সময়, সেই সময় দুজন প্রেমিক প্রেমিকা, আমার প্রোগ্রাম তখন শুরু হয়নি, আমি বেঞ্চিতে বসে আছি, দুটি ছেলে মেয়ে কথা বলছে একসঙ্গে। ছেলেটি যাই শুনছে মেয়েটি প্রত্যেকটা কথা বলছে না, মেয়েটা প্রত্যেকটা কথাই বলছে না। তখন সেই পরিপ্রেক্ষিতে তখন আমি লিখেছিলাম একটি কবিতা, সেই কিছু কথা, সেই কথা দিয়েই তো কবিতা হয়, তাই না? কিছু শব্দ। প্রণব খুব ভালো লেখে, প্রণব খুব সুন্দর লেখে, প্রণবের লেখা আমি পড়ি, কিন্তু প্রণবে যে ফেসবুকে নেই না আমার সঙ্গে, তার জন্য ওর সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেন কি জানি, কিছুতেই ওর সঙ্গে আমি ফেসবুকে আর জয়েন হতে পারছি না। আর ও বলে হোয়াটসঅ্যাপে আজকে আমি কিছু লিখলে আমি জানি তুই 1 সপ্তাহ পরে রিপ্লাই দিবি, কিন্তু তবু সেই আশায় তো রিপ্লাই দেয় সুদীপ্ত অনেক দিন পর।
খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ সুদীপ্ত। সুদীপ্ত এখন আর ফোন করে না। সুদীপ্ত কলেজ বন্ধ তো, বাড়িতে আছে মনে হয়, ফোন করা বারণ, তাই না সুদীপ্ত? মা বকবে ফোন করলে। সুদীপ্ত আগে ফোন করতো মাঝে মাঝে, কেউ খোঁজ নিত সবাই কেমন আছে, খুব হেল্পফুল সুদীপ্ত। যখনই বিপদে পড়তাম তখনই সুদীপ্তকে বলেছি, সুদীপ্ত এই প্রবলেমে পড়েছি, সুদীপ্ত সলভ করার জন্য যতটুকু পারে পাশে থাকে সব সময়। বিপ্লবদা লিখছে পাঠ খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ বিপ্লবদা। এই যে কথোপকথন বলছিলাম রবীন্দ্র সদনে বসে, সেই ছেলেটি আর মেয়েটির কথা আমি শুনছিলাম, প্রত্যেকটা কথা বলছিল না। আমি কি লিখেছিলাম তার পরীক্ষাতে বলি, তুমি যখন খুঁজছিলে আমি তখন ভাবছিলাম, তুমি যখন ভাবছিলে আমি তখন খুঁজছিলাম। সত্যি করে বলো তো, খোঁজনি আমায়? না। সত্যি? না। সত্যি? বললাম তো না। আমার গা ছুঁয়ে বলো। না, আমি কিচ্ছু ছুঁয়ে বলবো না। বলছি তো খুঁজিনি। আচ্ছা ঠিক আছে, ভেবেছিলে তো কি আমি যাব? না। বলো না, সত্যি ভাবনি? না। মিথ্যে কথা বলা মহাপাপ, জানো তো? তুমি আমাকে মিথ্যে বলতে পারো না, জানো? মিথ্যে তোমায় মানায় না, জানো? না, মিথ্যে বলিনি। তবে গা ছুঁয়ে বলো। না, আমি কিচ্ছু ছুঁয়ে বলি না। তোমার মনটাকে আমি সবচেয়ে বেশি বুঝি, বোঝো? না। ও আচ্ছা, সেটাও জানো না? না, আমি তোমার, বোঝো? না, তুমি আমার, বোঝো? না, দুজনে দুজনার, বোঝো? না না না, বললাম তো বুঝি না, বোঝো না? না, বুঝি না, বুঝি না, বুঝি না। কবিতার নাম সব বুঝি। বুঝি না দিয়ে শেষ, কিন্তু কবিতার নাম সব বুঝি। সত্যি তো বোঝে তো, দুজনে দুজনের মন বোঝে, অথচ বলে বোঝে না, মিথ্যা কথা বলে। এই কবিতাটি অযাচিত, কবিতার নাম অযাচিত। অপেক্ষা করছি বন্দি কফিনে কাব্যগ্রন্থের কবিতা। এই কবিতাটি আমার বই প্রকাশের অনুষ্ঠানে পাঠ করেছিলেন আমার প্রিয় কবি, শ্রদ্ধেয় দাদা কবি হাসমত জালাল দাদা ভাই। এ নৈরাজ্যের পৃথিবীতে সে নারীর প্রবেশ হলে সেদিন শুষ্ক বাতায়নে জল ছেটাবে না কেউ, বিচ্ছুরিত আলোর ছটায় ভরবে না কাজল কালো চোখ, পাদুকাদয়ের শক্তিরা হারিয়ে যাওয়ায় জোর পায়ে হাঁটার শব্দগুলো আরও দীর্ঘ থেকে দীর্ঘতম হবে না। আমার অলিন্দ জুড়ে আলতা পায়ের ছাপ নাই বা পড়ল, আশাহীন হয়ে মুখ থুবড়ে পড়ব না আর, দিশার দিকে ধাবিত হয়ে, হ্যাঁ দিশার দিকে ধাবিত হবে ভবিষ্যৎ। বারংবারের ইচ্ছেগুলোকে ধ্বংসের রাস্তায় ছুঁড়ে ফেলে শেষ অপেক্ষাটুকুন মাত্র। স্বল্প জীবনে ভালোবাসাবাসি করে থাকাটা কি অত্যন্ত দুর্গম ছিল? পুরুষের দাবি নেই, দাওয়া নেই, শুধু বাসনা, হাসি মুখে মৃত্যু পথের দিকে এগিয়ে যাওয়া। কবিতার নাম অযাচিত। বিপ্লবদা লিখছে পাঠ খুব ভালো লাগছে। থ্যাংক ইউ বিপ্লবদা। একজন শিল্পী, মৃৎশিল্পী, যিনি
অনিন্দদা, তুমি এতক্ষণ পর এলে? অনিন্দদা তো তোমার অনেকক্ষণ আগে আসার কথা ছিল, তুমি মনে দেরি করছো আসতে, তাই না? অনিন্দদার সঙ্গে একদিনের বন্ধুত্ব, একদিন অনেকক্ষণ কথা হয়েছে, কিন্তু অনেক দিনের পরিচয়। ফেসবুকে একদিনের বন্ধুত্ব, অনেক দিনের পরিচয়। তো অনিন্দদা বলেছিল যে প্রথম থেকেই থাকবে, তো অনেকক্ষণ পর দেখছি। যাক, তুমি এসছো, ভালো লাগছে। 23 রাজভবনের সামনে কাব্যগ্রন্থ থেকে 23 দুর্গাপুজোর আগে কুমোরটুলিতে প্রত্যেকবার আমার হাজব্যান্ড ছেলে মেয়েদেরকে নিয়ে যাই। তো মৃৎশিল্পী তো মূর্তি বানায়, তো মূর্তি বানায় তিনি যখন তৈরি করছেন, আমি তখন দেখছিলাম বেশ খানিকক্ষণ। দেখে ওখানে কিছুক্ষণ বসলাম, বসে একটি লিখলাম, প্রতিমা কবিতার নাম। স্বপ্ন দেখতাম আমি একটি মূর্তি গড়ব। পুকুর পাড়ে স্নানের শেষে কোত্থেকে যেন মাটির গন্ধ আসে, পাগলি মতো শ্যামলা গড়ন, এলোমেলো আর অগোছালো চুল, কেমন যেন ভাববিলাসী, প্রেম পিয়াসী মাটির মেয়ে। আমি তাকে প্রশ্ন করি, এই মেয়ে, তুমি মূর্তি হবে? আমার হাতে মূর্তি হবে? আমিও তখন কাদামাটির খেলায় উঠি মেতে, গড়তে থাকি প্রাণপণে আর অনিঃশেষের ঘামের বিন্দু দিয়ে। কিন্তু সে আর মূর্তি হয় না, কিংবা হলেও কেমন যেন দুঃখ পোষা মুখ। শরৎ হাওয়ার কাশের বনে ছুটতে গিয়ে লাল পেরে তার আঁচলখানি খসবে গায়ে, চিবুক থেকে এক টুকরো অভিমানের রেখা পড়বে বেয়ে, কোজর ভর্তি শিউলি ফুলের গন্ধ দেবে ঢেকে। তেমন একটা মূর্তি গড়ার স্বপ্ন দেখি। কখন যেন শিল্পসত্তা জেগে উঠে হাতের ভেতর জাদুর কাঠি ছুঁয়ে দিল। তর্জনী আর মধ্যমাতে দু হাতের ওই নানান ভাঁজে ত্রিনয়ন থেকে নাসিকা হলো, নাসিকা থেকে ওষ্ঠ হলো, গলার কাছে মাটির কণা ভিজিয়ে নিয়ে লেপতে থাকি। আনমনে আর আচম্বিতে দেখতে পারি বুকের উপর কখন যেন শৃঙ্গ দুটির চূড়া হলো। শরীর তখন কম্পিত এক তুষারপাতে, শিমুল তুলোর বর্ষা হলো শুরু। কোমর থেকে জানু হতেই হঠাৎ দেখি কালশিটে দাগ। কষ্ট পেলাম বেশ, ইচ্ছে হলো চাদর দিয়ে সুখ ঢেকে দিই, ইচ্ছে হলো যত্ন করি ধুলোর ঘাসে বসে। ইচ্ছে করছে, মূর্তি, তোমার আধখানা তো রয়েছে বাকি। ইচ্ছে করছে, মূর্তি, তোমায় বিছানা পেতে শুইয়ে দিয়ে শ্রান্ত হাতে আদর করি। রোদ্দুরে পা ফেলতে গিয়েই মনে হলো, মূর্তি, তোমার আধখানা তো রয়েছে বাকি। উদর থেকে পায়ের পাতার আঙুলগুলো গড়তে গিয়ে তোমার মধ্যে অনেকখানি শিকড় দিয়েছি পুঁতে। ঝিনুক মাঝে মুক্ত আমি দেখতে পেলাম অন্বেষণে। হামাগুড়ি দিয়ে চোখের পাতা আঁকতে গিয়ে পাহাড় চূড়া অন্ধকারে গেল ঢেকে। আলিঙ্গনে ঘুমিয়ে পড়ে উঠছে যেন দেহ। অতর্কিতে কীর্তন গান গাইতে গাইতে কোথায় যেন একটা আওয়াজ আসছে, বলো দুর্গা মা কি জয়, বলো দুর্গা মা কি জয়। কাদা জলমাটি লেপতে গিয়ে উন্মাদ হয়ে তোমার ভেতর সুখ দুঃখের বাংলা ভাষা খুঁজি। গঙ্গা পাড়ে ঘণ্টাধ্বনির আওয়াজ আসছে ভেসে, শান্তি 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 বলে মন্ত্র পাঠে ধেয়ে এসেছে ওরা। বেদিতে তুলবে তোমায়, খড়কুটো আর বিচুলির সাথে কাদামাটির সেই চির পুরাতন গল্প হলো সত্যি। স্বপ্নে দেখা মূর্তি করেছি আমি, হীরের চেয়েও হাজার হাজার দামি। আসছে যারা, ওরা কারা, ওরা কারা? প্রতিষ্ঠা হলে তুমি আর আমি কেবলই
সর্বহারা। কবিতার নাম প্রতিমা। একজন মৃৎশিল্পী যখন প্রতিমা গড়ে, কত আশা নিয়ে তাদের সেই মূর্তি গড়ে, কিন্তু সেই মূর্তি যখন বেদিতে চলে যায়, যখন নিয়ে চলে যায়, সত্যি তো তাদের কাছে সেই শূন্য ঘর, কুমোরটুলি সেই ঘর আমরা যখন মনে করি, সত্যি ভেতরটা খা খা হয়ে যায়। অসম্ভব সুন্দর তাদের অনুভূতি দিয়ে, তাদের শিল্পসত্তা দিয়ে যে মূর্তি গড়ে তোলে, মানে নিজের করে সমস্তটা যেন নিজেরটা সম্পূর্ণটা দিয়ে সেই মূর্তি একদিন বেদিতে প্রতিষ্ঠা হবে, কিন্তু সেই মৃৎশিল্পী তিনি সর্বহারা হয়ে থাকেন। আমার বাংলাদেশের বন্ধুরা আছেন, প্রচুর দাদা আছেন, দিদি আছেন, অনেক বন্ধু। আমার প্রথম কবিতা, আমার সব কিছুই কেমন যেন ওলট পালট। প্রথম কবিতা ছাপা হয়, এখানে ছাপা হয়নি, মানে ভারতবর্ষে নয়, বাংলাদেশে। অন্তরাত্মীয়। অন্তরাত্মীয় দুই দেশের মধ্যে কাটাতারের কোনো বিভেদ নেই। দুই দেশে আমরা এক প্রাণ, এক আত্মা, এক বাংলা ভাষা, এক সুর, এক গান। ওখানে রবীন্দ্র নজরুল, এখানে রবীন্দ্র নজরুল। কবিতা বিপ্লব দা লিখছে প্রতিমা অসাধারণ। থ্যাংক ইউ অনিন্দ দা। থাকো অনিন্দ দা, শোনো। অপুদা শোনো, হুমায়ুন দা শোনো। দু গায়ের ওই মাঝে কুলিন পাড়া, ওর কাকি আর আমার চাচি সই, দাঙ্গা বাঁধে, মুখ দেখে না ওরা, মন কেঁদে বলে ও সই তুই কই। উঠোনের পাশে একই কলের জল, পিপাসা সে তো দুজনেরই এক। এক দেশেতে বিভেদ কেন এত, দুই সে জাতি মিলেমিশে এক থাক। ভোলার মায়ের দুধ ছিল না বুকে, আম্মা তাকেই হাসি ফোটায় মুখে। ওর বাবা তার অফিসের কাজে গেলে, আব্বার কাছে থেকেছি দুজন সুখে। সর্ষে ক্ষেতের ধারে ওদের আল, নালা দিয়ে মটরের জল যায়। শাসক যারা আগুন তুলে বলে, এত কিসের গলায় গলায় ভাই। বন্ধু নয়তো আত্মীয় হতে চাই, ঘরের মানুষ ওরা আমরা সমান। শত্রু বলে দূর করা আর নয়, অতীত ভুলে ভুলবো অভিমান। থ্যাংক ইউ অনিন্দ দা। তোমাদের ভালো লাগছে, এটাই আমার বড় পাওয়া। কানেকশনটা একটু চলে গেছিলো, খুব ডিস্টার্ব করছিল। একটু ডিস্টার্ব করছিল কানেকশনটা। বিপ্লব দা লিখছে প্রতিমা অসাধারণ। থ্যাংক ইউ বিপ্লব দা। এই যে আমরা যে কঠিন পরিস্থিতিতে আছি, এখানে সবাই একদিন আমরা আবার ঠিক একই সুরে নতুন ছন্দে ফিরে আসব। সেই কবিতা নিয়ে এখন আমরা কাউকে ঘরে ঢুকতে দিচ্ছি না, চেনা মানুষকে দেখা হলে কেমন অচেনা মতন ব্যবহার করছি। এই পরিপ্রেক্ষিতে একটি কবিতা লেখা,
দুঃখ শেষে। সুখের ঘরের জয় জয়কার দুঃখ শেষে। কান্নাগুলো বশ মেনে যায় হাসি রেশে। বদ্ধ ঘরে শান্তি খোঁজো বইয়ের মাঝে, ঢুকতে ঘরে না বলে দি ভীষণ বাজে। হাত দুটো তোর ধরেছিলেম ছাতিম তলায়, পলাশ ফুলের মালাখানি দিয়েছি গলায়। বন্ধ ঘরে ফটোর ফ্রেমে আঙুল ছুঁয়ে, বিছানা পাতা বালিশ নিয়ে সবাই শুয়ে। দিন কেটে যায় অপেক্ষাতে মন খারাপে, আড্ডাগুলো হার মেনেছে চায়ের কাপে। চুম্বকেরাও ভুলে গেছে আকর্ষণের, জয়ের ধ্বনি বাজবে দেখো এই মারণের। ভালোবাসার মাইলস্টোনে আগুন জ্বলে, ব্যবধানে ভিডিও কলে কথা বলে। একই সাথে অন্ধকারে সন্ধ্যা তারা, আলিঙ্গনে রাত নেমেছে বন্য যারা। শুকনো ঘাসে ঝড় উঠেছে বাগান জুড়ে, রামধনু রং করছে খেলা ওই যে দূরে। মারণ পোকা ঝড় তুলেছে আমার দেশে, সুখের ঘরের জয় জয়কার দুঃখ শেষে। বিপ্লবদা শুনেছিলি কবিতাটা আগেই? সমীরন্দা দেখছে, থ্যাংক ইউ সমীরন্দা। থ্যাংক ইউ সমীরন্দা। অনিন্দদা, তোমার সঙ্গে পরে ঠিক কথা হবে আমার। তুমি ফোন নাম্বার দিয়েছো, আমার সঙ্গে ঠিক যোগাযোগ থাকবে, কথা হবে। এই পরিপ্রেক্ষিতে লেখা ঠিক প্রথম দিকে কিভাবে ছোঁয়াই প্রত্যেকের ছোঁয়াই হচ্ছে। যারা ভালোবাসে, ভালোবাসার ছোঁয়া থেকেও তো কেউ আক্রান্ত হতে পারে। তো এইটার উপরে বেস করে আমি লিখেছিলাম মারণ পোকা। সমস্ত পৃথিবীটাকে যখন গিলে খেতে এসেছে সেই শয়তান থেকে জম, গৃহবন্দী মানুষ থেকে সরকার যখন হাহাকার করছে প্রাণের আশায়, আর্তনাদ করে যখন বলছে এখনো কিছু বলার বাকি, এখনো কিছু করার বাকি, এখনো কিছু দেখার বাকি। ভয়ার্ত হৃদয়ে যখন বুলিয়ারাও আওড়াচ্ছ বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, দুঃসময় আমায় কেড়ে নিও না। বাঁচিয়ে রাখো ধনী থেকে দরিদ্র, পশু পাখি থেকে কীটপতঙ্গ, নদী থেকে পাহাড়, জঙ্গল থেকে যমুনা, ভিয়েতনাম থেকে ভারতবর্ষ, ব্রাজিল থেকে লেবানন, শিকাগো থেকে প্যারিস। এমনই মুহূর্তে সিঁড়িঘরের কোণে তপ্ত প্রহরে ঠিক উপরের ধাপে ঘরমাক্ত নোংরা শরীরে বিষ বাষ্প ঢেলে দিলে ওষ্ঠে। জিহ্বা থেকে কণ্ঠে যেতেই নিমেষে নীলকণ্ঠ হয়ে উঠল শরীরে, অঙ্গ প্রত্যঙ্গের অজানা ঠিকানা। এখনো বলবে, এখনো বলবে মারণ পোকা দানা বাঁধেনি তোমার শরীরে? এখনো বলবে সংক্রমণ ছড়াওনি তুমি? মরবে জেনেই মারতে এসেছিলে চৈত্রে। কবিতার নাম মারণ পোকা। রফিদা লিখছে তোমার প্রথম প্রকাশ বাংলাদেশ থেকে, তাই তোমার এত ভাইয়ের লিখেছে তো রফিকদা, ভাইয়ের সংখ্যাই বেশি। আর এই রফিক ভাই, শফিক ভাই, হালিম ভাই, তোমাদের মতন ভাইরা ছিল বলেই তো আমাদের মতো বোনেরা সে সম্মানটুকু পেয়েছে না রফিকদা? প্রচুর প্রচুর ভাই সমস্ত।
স্বপনদা লিখছেন মালন পোকা ভালো লাগলো, থ্যাংক ইউ। কবিতার নাম ফিনিক্স। ফিনিক্স পাখি পুনর্জন্ম পায়। আমেরিকা, তুমি জানো তুমি আমায় কি দিয়ে গেলে? একটা কাঞ্চনজঙ্ঘা, একটা হিমালয়, আর এক গ্রহের ঠিকানা। এক নতুন জন্মবৃত্তান্তের ঠিকুজি কুষ্টি দেখিয়ে দিয়ে গেলে। তুমি সীমাহীন শূন্যতার মধ্যে খুঁজে বেড়াচ্ছ তিত্তির করে বয়ে যাওয়া তিস্তা। লক্ষ আলোক বর্ষের মধ্যে খুঁজে চলেছ সেই নক্ষত্রের ঠিকানা। অবদাহে খুঁজেছ বৃষ্টিস্নাত প্রেম। আত্মক্ষয় করে ছুটে যাব চিতার আগুনের লেলিহান শিখায়। তার স্বরে চেঁচিয়ে বলবো ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। মিছিলের ভিড়ে পৌঁছবে, পৌঁছবে আকুতির স্বর। দুর্নিবার গতিতে ছুটে যাবে এই আবহমান কাল ধরে বয়ে আসা ইচ্ছেগুলো। যাবে ছাতিম গাছে দৃষ্টি ফেলা ময়না, টিয়া, শালিক শকুনকে হার মানিয়ে দিচ্ছে আজ। সুরার নেশায় মাতোয়ারা দোদুল্যমান স্তনবৃন্তে তরঙ্গ প্রবাহিত হচ্ছে। প্রচন্ড কষাঘাতে হাজার হাজার খণ্ডে বিভক্ত হয়ে যাক বেদনার সিন্ধু। সমস্ত কলুষতা দূরে ঠেলে আকাশের দিকে তাকিয়ে নদী কল্লোলে দুর্দমনীয় স্পর্ধা নিয়ে ছুটে আসছে লড়াকু কলকাতা। মনে পড়বে, নিশ্চিত মনে পড়বেই। আমি ফিনিক্স হয়ে ফিরে আসব ডালাসের প্রান্তে। কবিতা ফিনিক্স। প্রণব লিখছে দুর্দান্ত। কবিতা ভালো লাগছে জেনে ভালো লাগছে। কবিতার সঙ্গে সহবাস, কবিতার সঙ্গে বসবাস। পার্থদা, পার্থ মুখার্জি দাদা আবৃত্তি শিল্পী, বলেছিলেন একটা কবিতা লিখতে পারবে এই বিষয়ের উপরে, সাবজেক্ট বলেছিলেন। আমি বললাম চেষ্টা করছি দাদা। পরে যখন লিখে দিলাম বললেন এতটা ভালো লাগবে আশা করিনি। কবিতাটি নাম ব্যবধানে বন্ধি। ব্যবধান তো বেড়েই চলে, তাই না? মানুষ মাত্রই প্রেম থাকবেই। বয়স হয়ে বাড়লেও প্রেম তো যায় না। যারা বৃদ্ধ বয়স্ক তাদের দিক থেকে চিন্তা করে একটা কবিতা। আমি বৃদ্ধ হয়েছি বয়সে, আমার মনের কুটিরে ধ্রুবতারা। নবীন বসন্ত এ তনুতে চক্ষু মুদিলে দিশেহারা। আমি শৃঙ্খলা শিখি পথে পথে, তুমি কর্মে ব্যস্ত মননে। কিছু ছন্দ তুলতে পারতে এই নিরুদ্দেশীন জীবনে। আমি মৃত্যুঞ্জয়ী শিল্পী, চাঁদের কলঙ্ক এঁকেছি। তুমি নম্র হয়েছ কখনো, আমি রূপের বিনাশে মরেছি। তুমি হিম ঘুমে আছো ঘুমিয়ে, আমি ঘুঙুর নোলক খুলেছি। ভাসে পাথর চাপা কান্না, আমি সন্ত্রাস হয়ে মেরেছি। আমি রুষ্ট হয়েছি কখনো, তুমি শিশু হয়েছিলে আদরে। ব্যবধান বেশ বুঝেছ, তোমার স্মৃতির পাতায় অনাদরে।
আমি বৃদ্ধ হয়েছি শরীরে, জ্বলেছি পুড়েছি যজ্ঞে, ভালোবেসে যাব চিরকাল, কৈশোর বাঁচে ভাগ্যে। তুমি সম্ভ্রম রেখো স্বভাবে, মুখোমুখি দেখা হবে, লজ্জাকে রেখো আড়ালে, আলিঙ্গন হবে যবে। আমি অশ্বারোহী ঘোড়া, তুমি জ্যোৎস্না মাখানো তন্নি, ঋতু ভুলে গিয়ে বুঝবো, আবেগ মাখাবো তোমায়, তুমি ব্যবধানে দেখো বহ্নি। কবিতার নাম ব্যবধানে বহ্নি। অলোকদা দেখছে, খুব ভালো লাগছে। অলোকদা, আমি তোমাদের কাউকে না জানাতে পারিনি ফোন করে, যেটা মুশকিল হয়েছে। এই যে কবিতার অনুষ্ঠানে আসবো, ভাই হামিম হোসেন মণ্ডল, ওর জন্যই আজকে আমার এই কবিতার অনুষ্ঠানে আসা লাইভে। আমার উচিত ছিল তোমাদের মতো গুরুজনদেরকে একটু ফোন করে জানানো, কারণ সবসময় তো তোমাদের সম্ভব হয় না অনলাইনে এসে সবার মেসেজ দেখায়। তো কিন্তু অনেকেই রাগ করেছেন আমি কেন জানাইনি, প্রথমবার লাইভে আসছি। আসলে আমার ভয়েসটাকে একটু রেস্ট দিয়েছিলাম, যেহেতু কবিতা 1 ঘন্টার অনুষ্ঠানে থাকতে হবে এই কবিতা নিয়ে। তো আগে থেকে যদি সবাইকে ফোন করে জানাই সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হতো, সেই জন্য একটু ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, আর স্ট্যাটাসে দিয়েছিলাম, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, আর দিয়েছিলাম স্টোরি অফ দ্য ডেতে। এছাড়া আমি কাউকে কিছু জানাতে পারিনি। যাই হোক, আমি তোমাকে শেয়ার করে দেবো পরে। তুমি প্রথম থেকে থাকলে আমার খুব ভালো লাগতো। আমাকে আর একজনও বললেন যে এই যে ইতিমধ্যে সব মেসেঞ্জারে জানাচ্ছে, খুব রাগ করেছি তোমার উপরে, কেন জানাওনি। আসলে সম্ভব হয়নি। এই 1 ঘন্টা থাকার জন্যই আমি একটুখানি আগে থেকে রেস্ট দিয়েছিলাম, এইটুকুই যা। তোমরা জানো সবাই আমাকে। বই থেকে একের পর এক কবিতা পড়ছি। তো ভাইয়ের জন্য আসা, ওর 2টো কবিতা আগে পড়েছি, আমি ওর আর একটা কবিতা পড়ি। ওর আর একটি কবিতা মুখ, আমাদের মুখ। নিজের মুখ আয়নাতে দেখতে হয়, কিছু মুখ কাগজে দেখে থাকে, আরো মুখ কবিতায় খুঁজি, হৃদয়ের মুখ স্বপ্নে দেখতে হয়। কেউ বা মুখ গুঁজে থাকে, মুখ বুঝাও মুখ আছে, মিষ্টি মুখ সবাই খুঁজি, খুঁজে দেখি না কেবল বাংলার মুখ। খুব সত্যি কথা, বাংলার মুখটাই তো আমরা খুঁজি না। মিষ্টি মুখ আমরা সবাই খুঁজি, এই বাংলার মধ্যে, প্রকৃতির মধ্যেই তো সেই মিষ্টি মুখটা লুকিয়ে আছে, তাই না? শেষ একটা কবিতা বলবো। হামিম, তুমি কিছু জানাচ্ছ? আমি কি শেষ করব? তুমি তো আবার রিজয়েন করেছো। রমিনা শুনছে, কর্তার সঙ্গে খুব ভালো লাগছে জানাচ্ছে। থ্যাংক ইউ রমিনা, খুব ভালো লেগেছিল। অনেকদিন ধরে তোমার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। তো বইমেলাতে সেই আলাপটুকু হয়ে গেল আমাদের। রিজয়েন করেছে আবার।
একটা কবিতা বলছি, মায়া। মায়া আমার এই দ্বিতীয় কাব্যগ্রন্থ রাজভবনের সামনে। এখান থেকে একটি কবিতা বলছি। আচ্ছা হামিম, তুমি জানাও আমি কি এটা ফিনিশ করব এই কবিতাটা বলে? তুমি আমাকে একটু জানালে আমার সুবিধা হয়। তোমার পেজ থেকে হচ্ছে, তুমি আমাকে একটু জানালে আমার একটু সুবিধা হয়। তুমি আছো কিনা বুঝতে পারছি না এখন। মায়া কবিতাটি বলে আমি আজকের মতো লাইভ শেষ করব। এমন একটা ওঠা নামা, ভাঙা গড়া, মসৃণ অমসৃণ, সরল কঠিন জীবনের দুঃখটা কি জানো তোমরা? শুনবে তোমরা? কথা দাও ঠাট্টা তামাশা হবে না। কথা দাও মাথা খারাপ বলে ওই যে ঠান্ডা কাচের ঘরের ভেতরে পাঠাবে না। ঘন্টার পর ঘন্টা মনের তদারকি করতে পাগল মনে করে খামচে কামড়ে দেব ভেবে গল্প বলা বন্ধ করবে না। কথা দাও মানুষ ভেবে মানুষের হৃদয় বুঝবে। কথা দাও এ জীবনের যত দুঃখ সব ভুলিয়ে দেবে। শোনো তবে বলি, এ হলো এক আজন্মকাল ধরে বয়ে আসা এই পৃথিবীর জন্য মায়া, শুধু মায়া। জগতের প্রতি মায়া, প্রকৃতির প্রতি মায়া, মানুষের জন্য মায়া, বস্তুবাদের প্রতি মায়া, পশু পাখি থেকে জীবজন্তু, রাস্তা জল বায়ু, সমাজ সংসার, রবীন্দ্রসঙ্গীত রামপ্রসাদী, বেহাগ ভৈরবী মল্লার, কত্থক কুচিপুড়ি ভারতনাট্যম, চলচ্চিত্র, অভিনেতা অক্ষর সংলাপ, প্রতিষ্ঠা যশ খ্যাতি, কৃষক মজুর, মাঠ বিল, ইছামতি পুকুর, ভাটিফুল, মাধবীলতা, সহজ পাঠ, কিশলয় আর কবিতার জন্য মায়া। ৩৫ বছর ধরে পরিচয় হওয়া সকলের জন্য কেবলই মায়া। ওদের ভাষায় আমি ভীতু। ওঝার ফু দেওয়া জল পড়া খাওয়ায়, চোখের নিচে মোটা করে কাজল পরিয়ে দেয়, আপাদমস্তক শান্তির জল ছিটিয়ে দেয়, তখন কেবল হাসি। আচ্ছা বলুন তো, এতগুলো বছর ধরে চিৎকার করে ছুটে বেড়ানো, অসম্ভব যন্ত্রণায় দংশন হওয়া ঝিমুনি, ব্যথার নাম শুধুই ভয়? না না, এ হলো যুগ যুগ ধরে বেঁচে থাকার জন্য আকুতি, আত্মা অবিনশ্বর। এ কথা ভুল, তার জন্য মিনতি। পুনর্জন্ম বলে এত আবিষ্কার হচ্ছে। প্রিয় মানুষটির সঙ্গে দেখা হয়েছে, তাহলে রবীন্দ্রনাথ কোথায়? আইনস্টাইন কোথায়? দিব্যা ভারতী কোথায়? ইন্দিরা গান্ধী কোথায়? কোথায় কোথায় আমার মা? বলো তোমরা, কোথায় ওরা? দেখতে পাচ্ছি না, ছুতে পাচ্ছি না, ধরতে পাচ্ছি না। বুঝতে পারছেন যন্ত্রণাটা ঠিক কোথায়? মৃত্যু নয়, কখনোই মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ নয়, শুধু জনম জনম ভোর বেঁচে থাকা, যৌবন আঁকড়ে বার্ধক্যে না পৌঁছনোর মায়া, কেবলই এ জীবনের জন্য মায়া। একটি অনুরোধ, পারবে কি? পারবে পৃথিবী আমায় বাঁচিয়ে রাখতে? নমস্কার। আজকে
এখানে শেষ করলাম আমার মায়া কবিতাটির মধ্য দিয়ে। আর সবশেষে বলি, এই সংকট থেকে আমরা আবার সবাই মিলে ঠিক নতুন ছন্দে ফিরবই। রবীন্দ্রনাথের কথায় দিয়ে শেষ করছি। রবি ঠাকুর তো আমাদের সব সময় মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তো যে সত্য, যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি, এটাকে তো আমরা মেনে নিয়েছি। কঠিন পরিস্থিতিকেও যেমন মানছি, আবার ভালো পরিস্থিতি আসবে সেটাকেও মেনে নেব। এই বলে আমি শেষ করছি আজকে আমার লাইভের অনুষ্ঠান। ভাই হামিমকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সুন্দর সন্ধিটা উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সঙ্গে ছিল। শুভরাত্রি, ভালো থেকো সবাই, নমস্কার।